আজকের ক্লাসে এটা লাস্ট ক্লাস অ্যালকেন হ্যালোজেন। তো এখানে কিছু কোশ্চেন আলোচনা করব আর কয়েকটা জিনিস পড়তে হবে। তো আমরা বলি যে 3 রকমের হ্যালোজেন হয়, ঠিক আছে। একটা হচ্ছে কি আয়নিক, ঠিক আছে, আয়নিক হ্যালোজেন, ল্যাবাইল হ্যালোজেন আর ইনার্ট হ্যালোজেন, ঠিক আছে। 3 ধরনের হ্যালোজেন হয়। তো এই 3 ধরনের হ্যালোজেনকে কীভাবে আলাদা করা যায়, আগে জানি যে এগুলো কোনটা কোনটা কী হ্যালোজেন বলছি সেটা একবার দেখি। আয়নিক হ্যালোজেন হলো কি যেগুলো যেগুলো বেনজিন ডায়াজোনিয়াম সল্ট যেগুলো থাকে, যেমন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই ধরনের সল্টে এই যে হ্যালোজেনগুলো এগুলো কিন্তু আয়নিক হ্যালোজেন, এরা আয়ন অবস্থায় থাকে। এইটা বা ধরো কোনো টেট্রা অ্যামোনিয়াম সল্টের কোনো হ্যালাইডগুলো, যেমন এটা টেট্রা অ্যামোনিয়াম হ্যালাইড, এগুলো আয়নিক অবস্থায় থাকে, ঠিক আছে। এখানে এক্সগুলো সিএল বিআর আই এগুলো হতে পারে, ফ্লোরিন নয়, ঠিক আছে। তো এই তিনটের ক্ষেত্রে হতে পারে। এই এই সমস্ত কম্পাউন্ডে যে হ্যালোজেনগুলো থাকে সেগুলো কিন্তু আয়নিক হ্যালোজেন, ঠিক আছে, এটা আয়ন হিসাবে থাকে সলিউশনে। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে ল্যাবাইল হ্যালোজেন। ল্যাবাইল হ্যালোজেন জেনারেলি কি, ধরো এই অ্যালাইল হ্যালাইড, ঠিক আছে, বা বেনজাইল হ্যালাইড, ঠিক আছে, এই সমস্ত হ্যালোজেনগুলোকে বলছে তোমার ল্যাবাইল হ্যালোজেন, যেখানে এক্সট্রা হচ্ছে কি সিএল বিআর আই, ঠিক আছে। মনে রাখবো যে সমস্ত কম্পাউন্ডগুলো হ্যালোজেন লিভ করার পরে, যে সমস্ত কম্পাউন্ডে হ্যালোজেন লিভ করার পর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করা যায় সেইগুলো হচ্ছে কি আমার ল্যাবাইল হ্যালোজেন, ঠিক আছে। আর ইনার্ট হ্যালোজেন কোনগুলো, যেগুলো হচ্ছে ভিনাইল হ্যালাইডগুলো, ভিনাইল হ্যালাইড বা একদম অ্যারোমেটিক রিংয়ে যে হ্যালোজেনগুলো অ্যাটাচ থাকে সেই হ্যালোজেনগুলো, ঠিক আছে। এই হ্যালোজেনগুলো কিন্তু হচ্ছে আমার, এখানেও এক্স হলো সিএল পিআর আই, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। তো এই মনে রাখবো ভিনাইল বা অ্যারোমেটিক রিংয়ে যে হ্যালোজেনগুলো থাকে সেগুলো হচ্ছে ইনার্ট হ্যালোজেন। ইনার্ট কেন আমরা বলেছিলাম, যেগুলো SN1 SN2 রিয়াকশন দেখাতে পারে না, ঠিক আছে। তাই এরা কিন্তু কোনো মতে কিন্তু হ্যালোজেন লিভ করতে পারে, হ্যালোজেন কিন্তু সহজে রিং থেকে কিন্তু বেরোয় না এদের, ঠিক আছে। এদেরকে বলছি আমি ইনার্ট হ্যালোজেন। খুব হাই টেম্পারেচারে হয়, যেমন ডাউ প্রসেসে দেখেছি, কিন্তু সেগুলো SN1 SN2 নয়, বেনজাইন প্রসেসে হয়। যাই হোক, তো সেগুলো হচ্ছে খুব হাই টেম্পারেচারে যেগুলো হয়, হাই টেম্পারেচার হাই মানে খুব ভিগরাস কন্ডিশনে হয়, সেগুলোকে হচ্ছে ইনার্ট। যেগুলো নর্মাল কন্ডিশনে হয় না, যেগুলো অল্প হিট দিলে স্টেবল কার্বোক্যাটায়ন জেনারেট করে, সেগুলো হচ্ছে ল্যাবাইল হ্যালোজেন। আর যেগুলো নর্মালি আয়নিক অবস্থায় থাকে সলিউশনে সেগুলো বলছে আয়নিক হ্যালোজেন, ঠিক আছে। তো এবার এই তিনটের মধ্যে কী করে ডিফার করা যায়, যদি এই সলিউশনগুলোকে ধরো ইনার্ট, আয়নিক হ্যালোজেনে কী হয়, আয়নিক হ্যালোজেনকে যদি তুমি ডাইলিউট HNO3 দিয়ে অ্যাসিডিফাই করলে, ডাইলিউট HNO3 দিয়ে অ্যাসিডিফাই করে তাতে যদি তুমি সলিউশনে প্রথমে ডাইলিউট HNO3 দিয়ে অ্যাসিডিফাই করে তাতে যদি সলিউশনে যদি AgNO3 সলিউশন দাও, তাহলে যদি আয়নিক হ্যালোজেন হয় দেখবে সঙ্গে সঙ্গে হোয়াইট অর ইয়েলো প্রেসিপিটেট পড়বে, হোয়াইট অর ইয়েলো প্রেসিপিটেট পড়বে। এটা কেন হচ্ছে, এটা যদি আয়ন হিসাবে থাকে ওই আয়নটাই সিলভারের সাথে সিলভার হ্যালাইড তৈরি করবে, আইদার সিলভার ক্লোরাইড অর ব্রোমাইড বা আয়োডাইড, ঠিক আছে। তো সেই রেসপেক্টিভ আমরা হোয়াইট বা ইয়েলো পিপিটি এরকম পাবো, ঠিক আছে, যদি সেটা আয়নিক হয়। কিন্তু এই একই টেস্ট কিন্তু ল্যাবাইল বা ইনার্ট দেবে না, মানে ল্যাবাইলের ক্ষেত্রে কোনো আমি প্রেসিপিটেট পাবো না, ইনার্টের ক্ষেত্রেও কোনো প্রেসিপিটেট পাবো না। কিন্তু এইবার যদি এই সেকেন্ডারি ক্ষেত্রে কি বলছি, যদি কোনো ধরো একটা হ্যালাইড সলিউশন নিয়েছি, তাকে যদি আমি কি করি, তাকে যদি আমি KOH সলিউশন দিয়ে যদি আমি হিট করি, ঠিক আছে, হিট করে প্রথমে একে হিট করলাম, দুয়ে কী করছি, তাকে HNO3 দিয়ে অ্যাসিডিফাই করছি, তারপরে যদি তাকে AgNO3 সলিউশন দিয়ে দিই, কী বলছি, প্রথমে আমি KOH সলিউশন দিয়ে হিট করলাম, করে তাতে HNO3 দিয়ে অ্যাসিডিফাই করে তাতে AgNO3 অ্যাড করলাম, করার পরে যদি আমি হোয়াইট অর ইয়েলো পিপিটি পাই, তাহলে বুঝতে হবে সেটা আমার ল্যাবাইল হাইড্রোজেন, ঠিক আছে, ল্যাবাইল হ্যালোজেন আছে, ঠিক আছে, হাইড্রোজেন না, ল্যাবাইল হ্যালোজেন আছে, ঠিক আছে। কি কেন হচ্ছে এটা, এই KOH এর সাথে KOH সলিউশন মানে কি, এখানে SN1 রিয়াকশন করবে, ঠিক আছে, এই SN1 রিয়াকশন করে কি হবে, এখান থেকে KCl বা KBr বা KI দেবে, মানে সেখানে হ্যালোজেনটা কি পটাশিয়ামের সাথে আছে, মানে আয়নিক অবস্থায় আছে সেই হ্যালোজেনটা, সেই হ্যালোজেনটা কিন্তু এই সিলভারের সাথে সিলভার ক্লোরাইড ব্রোমাইড বা আয়োডাইড দেবে, সেই জন্য কিন্তু আমরা করেসপন্ডিং ইয়েলো আর হোয়াইট প্রেসিপিটেট পাবো। এবার কি KOH না দিলে কিন্তু এই রিয়াকশনটা করবে না, KOH দিলে কী হবে, এখান থেকে অ্যালকোহল তৈরি হয়ে যাবে, আর কি পাবো আমি, পটাশিয়ামের আয়োডাইড ব্রোমাইড বা ক্লোরাইড পাবো, সেটা সিলভারের সাথে রিয়াকশন করে কিন্তু আমার সিলভার আয়োডাইড বা ব্রোমাইড বা ক্লোরাইড দেবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমি এই প্রেসিপিটেটগুলো পাবো। তাহলে মনে রাখবো, আয়নিকের ক্ষেত্রে কি, আয়নিক নর্মাল HNO3 যদি ডাইলিউট অ্যাসিডিফাই করে তাতে যদি HNO3 দিই,
ঠিক আছে, ধরো তিনটে সলিউশন নিচ্ছি, তিনটেতেই আমি প্রথমে ডাইলুট HNO3 দিয়ে AgNO3 দিলাম, দেখলাম একটাই প্রেসিপিটেট পড়ে গেছে, তার মানে সেটা বুঝতে হবে সেটা আয়নিক হ্যালোজেন। এবার দুটোই পড়েনি, এবার সেই দুটোর মধ্যে কী করলাম, দুটোতেই আমি কী করলাম, আবার KOH সলিউশন দিয়ে হিট করে তাকে আবার HNO3 দিয়ে অ্যাসিডিফাই করে তাকে আবার AgNO3 দিলাম, দেখলাম আরেকটা প্রেসিপিটেট পড়ে গেছে, তাহলে সেটা বুঝতে হবে আমার ল্যাবাইল হাইড্রোজেন। ঠিক আছে, মানে এইটা দেবে না কিন্তু এইটা দেবে, সেটা হচ্ছে ল্যাবাইল। আর যে এই দুটোর কোনোটাই দেবে না সেটা হচ্ছে কি আমার ইনার্ট হ্যালোজেন। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু এদের মধ্যে ডিফারেন্স করা যায়। ঠিক আছে, এরপরে চলে আসছি আরেকটা ভালো কোশ্চেন, যে CH2Cl, ঠিক আছে, আর এ ধরো একটা সিল আর রিংয়ের ধরো কোথাও একটা মিথাইল আছে, ঠিক আছে, এরকম ব্যাপার। ঠিক আছে, মানে এটা অর্থতেও থাকতে পারে, মেটাতেও থাকতে পারে, প্যারাতেও থাকতে পারে, দুটোই দেখো আইসোমার। যদি এর দেখতে চাও, এটা কিন্তু কটা কার্বন আছে, C7H কত 5 2 7 সেল, এটাও কিন্তু C7H7Cl। তো এই দুটো আইসোমারকে কীভাবে ডিফার করা যায়, ঠিক আছে, কী করতে হয় মনে রাখবে, দুটোকে যদি আমি KMnO4 সলিউশন দিয়ে অক্সিডাইজ করি তাহলে কী হয়, এর ক্ষেত্রে যেটা আমার বেনজাইল ক্লোরাইড, ঠিক আছে, মানে এটা বেসিক্যালি কোশ্চেনটা স্ট্রাকচার দিয়ে দিতে পারে, এরকম দুটো আইসোমার, যেটা এটা হচ্ছে আর এটা হচ্ছে, এদের মধ্যে কীভাবে ডিফার করবে, এর অর্থ মেটাপেরা যে কোনোর সাথে কম্পেয়ার করে দিতে পারে, বা বলতে পারে যে সাইড চেন হ্যালোজেন আর কোনটা রিংয়ের সাথে হ্যালোজেন দুটোকে কীভাবে ডিফার করে। ঠিক আছে, সাইড চেন হ্যালোজেন যেটা কী হবে, এই যে CH2Cl এই KMnO4 দিয়ে অক্সিডাইজে কিন্তু পুরো করেসপন্ডিং অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, আর এ কী হবে, একে যদি আমি অক্সিডাইজ করি কী হবে, এই সিএলটা সিএল থেকে যাবে। ঠিক আছে, আমি এটা এরকমভাবে লিখছি না, বা যাই হোক লিখছি, ধরো হ্যাঁ, সিএলটা কিন্তু সিএল থেকে যাবে, আর এই CH3টা কিন্তু আমার অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, সিএলটা কিন্তু অ্যাসিড হবে না। ঠিক আছে, তারপরে কী করলো, তাহলে এর অক্সিডাইজ হয়ে এরকম একটা বেনজোইক অ্যাসিড দেবে, আর এই একটা ক্লোরোবেনজোইক অ্যাসিডের ডেরিভেটিভ দেবে। তারপরে কী করবো, দুটোরই ল্যাসাইন টেস্ট করবো। ল্যাসাইন টেস্ট করার পরে কী হবে, এই ক্লোরিনের টেস্ট দেবে, যেহেতু রিংয়ে ক্লোরিন লেগে রয়েছে এখনও, এতে কিন্তু ক্লোরিন অ্যাটাচ নেই, তাহলে ল্যাসাইন টেস্টে ক্লোরিনের টেস্ট দেবে না। তাহলে এই ক্লোরিনের টেস্ট দেবে, এর থেকে কী প্রুভ হয়, এই হ্যালোজেনটা আমার রিংয়ে আছে, রিংয়ে না থাকলে এই কিন্তু এই টেস্টটা দিত না। আর সাইড চেনে থাকলে কী হতো, ওই সাইড চেনের টোটালটাই অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তাহলে এই কিন্তু এতে কিন্তু আর ক্লোরিন নেই, এ কিন্তু ল্যাসাইন টেস্ট দিতে পারবে না। তাহলে আমি ল্যাসাইন দিয়ে বুঝে যাবো এতে ক্লোরিন আছে, এতে ক্লোরিন নেই, এতে ক্লোরিন আছে, মানে এটা এই হ্যালোজেনটা আমার রিংয়ে আছে, এটা সাইড চেনে আছে। ক্লিয়ার? এই দুটো কম্পাউন্ডের মধ্যে এইভাবে ডিফার করা যায়, যে দুটোকে অক্সিডাইজ করে আমি HNO3 দিয়ে অ্যাসিডিফাই করলাম, করে AgNO3 অ্যাড করার পরে সেভাবে করার দরকার নেই, জেনারেলি ল্যাসাইন করে নিলেই সবচেয়ে ভালো, যে আমি দুটোকে অক্সিডাইজ করলাম, অক্সিডাইজ করে তার ল্যাসাইন টেস্ট করে নিলাম, ল্যাসাইন টেস্ট করে দেখলাম একটাই আমি AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাচ্ছি, আরেকটাই পাচ্ছি না, যেটা পাবো না সেটা আমার সাইড চেনে, যেটা পাবো সেটা হচ্ছে আমার রিংয়ে। ক্লিয়ার? এর সাথে দেখো আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনগুলো খুব পরে, CH2Br আর এটা রিংয়ের সাথে বিআর, এতে যদি NaSH দিই, NaSH মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো থায়ালকোল তৈরি হয়, অ্যালকিল হ্যালাইডের সাথে রিয়াকশন পড়েছিলাম। এবার একটা জিনিস দেখো, আমরা কোনটার সাথে রিয়াকশন করবে, এটা কি রিংয়ের সাথে অ্যাটাচ, রিংয়ের সাথে যারা অ্যাটাচ তারা বলেছিলাম কি SN1 SN2 কোনোটাই দেবে না, মানে ইনার্ট কেমিক্যালি, এ কিন্তু ইনার্ট নয়, তাহলে রিয়াকশনটা কোথায় হবে, এইখানে সে কিন্তু রিয়াকশনটা হবে। ঠিক আছে, এই সেন্টারে অ্যাটাক হবে। ঠিক আছে, ওই সেন্টারে SN1 রিয়াকশন হয়, ওখান থেকে আমি এরকম থায়ো অ্যালকোহল টাইপের পাবো। ক্লিয়ার? এই সেন্টারে অ্যাটাক হবে না, কারণ এই সেন্টারটা কি বেনজিন রিংয়ে অ্যাটাচ আছে ডিরেক্ট, তাহলে এটা কি এই সেন্টারে কি হয়, SN1 SN2 হয় না, আমরা দেখেছি, তাই তো। এরপরে চলে আসি আরেকটা কোশ্চেনে, একই রকম, এটা প্যারাতে OH আর CH2OH। ক্লিয়ার? এটা HBr দিয়ে, যেটা প্রোডাক্ট কী হবে। ঠিক আছে, এটাও রিজন এটা যে আমরা অ্যালকোহলে HBr দিলে কী হয়, ব্রোমাইড হয়ে যায়। আর ব্রোমাইড কোনটা, কোন অ্যালকোহলে দিলে হয়, তাই তো পড়েছি, ফেনলে দিলে হয় না, তাহলে এটা কিন্তু ফেনলিক, এই OH-টা কিন্তু ফেনলিক, এটা বুঝতে হবে। রিংয়ের সাথে এটা যেটা ডিরেক্ট থাকলে সেটা ফেনল বলে, আর যেটা সাইড চেন আছে সেটা অ্যালকোহল, তাহলে এটা কী হবে, এটা CH2CH2Br হবে, আর এটা কিন্তু এরকম অ্যালকোহল ছিল, মানে ফেনল ছিল, ফেনলই থেকে যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে কি কিছু রিয়াকশন। আরেকটা রিয়াকশন যেটা বলি, যে বলেছিলাম RBrকে যদি আমি AgCN দিই তাহলে এখান থেকে আমার RNC তৈরি হয়, আর RBrকে যদি আমি NaCN or KCN দিই তাহলে এখান থেকে RCN তৈরি হয়। তো এর এক্সপ্লেনেশনটা কি, রিজনটাই এটা যে এই RBr যে তৈরি হচ্ছে, এই বিআর যে
এরকম আছে। এই AgCN কী করে, সিলভারের সাথে কোঅর্ডিনেট করে, ঠিক আছে, এই হ্যালোজেনটা করে কী করে সিলভারটা এখান থেকে এরকম R+ তৈরি করতে পারে। এই সিলভার কী করে, এই ব্রোমিনের সাথে কোঅর্ডিনেট করে এই বন্ডটাকে, এই পোলার বন্ডটাকে ব্রেক করে দেয়। এখান থেকে R+ তৈরি হয়, আর এখান থেকে AgBr তৈরি হয়, আর এখান থেকে সায়ানাইড তৈরি হয়, ঠিক আছে। এই সায়ানাইডকে আমি দুটোভাবে লিখতে পারি। সায়ানাইডে যদি আমি রেজোনেন্স করি এরকম একটা স্ট্রাকচার আসে, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার আসে। এইবার দেখো এটা ইনিশিয়ালি কী ছিল, ডেল নেগেটিভ, এটা ডেল পজিটিভ পোলার ছিল। তো এটাকে কী করছে, সিলভারকে আয়নাইজ করে একে এরকম R+ তৈরি করেছে। এবার এই দুটো স্ট্রাকচারের মধ্যে দেখো কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আর নাইট্রোজেনের মাথায় নেগেটিভ চার্জ। কার্বন বা নাইট্রোজেনের মধ্যে কে ছোটো, নাইট্রোজেন ছোটো, কারণ পিরিয়ডিক টেবিলে যত লেফট টু রাইটে যায় তত আমরা কী হয়, সাইজ ছোটো হয়, তাহলে নাইট্রোজেনের সাইজ ছোটো হয়। তাহলে এর মাথায় একটা নেগেটিভ চার্জ আর এর মাথায় একটা নেগেটিভ চার্জ, কোথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি, নাইট্রোজেনের মাথায়। নাইট্রোজেন যেহেতু সাইজ ছোটো তার মাথায় একটা নেগেটিভ, মানে তার করেসপন্ডিং কার্বনের তুলনায় ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাহলে এখানে নেগেটিভ ইলেকট্রন ডেন্সিটি বেশি। তাই এই বেশি আর ডেল পজিটিভ বেশি পজিটিভ না নর্মাল পজিটিভ বেশি পজিটিভ, অবশ্যই এই পজিটিভ ক্যারেক্টারটা বেশি। ডেল পজিটিভ কি স্লাইড পজিটিভ ক্যারেক্টার আছে, এটা পজিটিভ মানে এটা টোটাল একটা পজিটিভ ক্যারেক্টার গেইন করেছে। তাহলে বেশি নেগেটিভ সেন্টার বেশি পজিটিভ সেন্টারে অ্যাটাক করে এখান থেকে RNC এরকম তৈরি হয়, ঠিক আছে। এই রিয়াকশানটা যেহেতু কার্বোক্যাটায়নিক পাথওয়ে দিয়ে যাচ্ছে তাই এটা SN1 পাথওয়ে। তাই AgCN ইউজ করলে কিন্তু আমার SN1 পাথওয়েতে রিয়াকশানটা হয়ে আমার RNC বা আইসোসায়ানাইড দেয়। রিজনটাই এটাই যে বেশি নেগেটিভ চার্জযুক্ত নাইট্রোজেন বেশি পজিটিভ R+ অ্যাটাক করে। আর কেন সায়ানাইড হয় সেটা দেখি। এই যে NaCN, CN কি আছে, এইরকম আর একটা স্টেটে থাকতে পারে যেটা এইখানে দেখালাম। এইখানে আরটা কি, এটা মাইনাস, এই বিয়াক মাইনাস R+। এইখানে কি হয়, এইখানে তার সিলভার, এখানে কি সোডিয়াম কিন্তু এই ব্রোমিনকে কিন্তু আয়নাইজ করাতে পারে না, ঠিক আছে। কারণ এই সিলভার করাতে পারে, কারণ সিলভার এর সাথে রিয়াকশন করে একটা প্রেসিপিটেট ফেলতে পারে সিলভার ব্রোমাইডে, ঠিক আছে। এই জন্য কিন্তু সিলভার পারে, কিন্তু সোডিয়ামের সেই প্রপার্টিটা নেই যে এই পয়েন্টটাকে আয়নাইজ করে, তাই কিন্তু একে আয়নাইজ করতে পারে না। তাই এই আরটা কিন্তু ডেল পজিটিভ হিসাবেই থেকে যায়। তাহলে নর্মাল পজিটিভের থেকে ডেল পজিটিভ কম পজিটিভ বা পজিটিভ চার্জ ডেন্সিটি কম। এই কার্বনের মাথায় আবার কি দেখেছি, নাইট্রোজেনের তুলনায় নেগেটিভ চার্জ ডেন্সিটি কম। তাহলে এই কম নেগেটিভ চার্জ ডেন্সিটি যুক্ত কার্বন কম পজিটিভ চার্জযুক্ত R+ ব্যাকসাইড দিয়ে অ্যাটাক করে, একে ডিসপ্লেস করে, একটা SN2 রিয়াকশন হয়ে RCN এরকম প্রোডাক্ট দেয়। ক্লিয়ার? তো এটা SN2 পাথওয়েতে যায়। তো এই হচ্ছে গিয়ে রিজন যে এটা কেন SN1 হয়, এটা কেন SN2 হয়, আর কেন এই প্রোডাক্টগুলো দেয়। তো এটা SN1 হয় বলে এটা RNC পাই, আর এটা SN2 হয় বলে RCN পাই। এটা NaCN বা KCN দুটোর ক্ষেত্রেই হবে, ঠিক আছে, একই দেবে। এরপরে চলে আসি কিছু পলিহ্যালোজেন কম্পাউন্ড আমাদের জানতে হবে। পলিহ্যালোজেন কম্পাউন্ড, তো পলিহ্যালোজেন কম্পাউন্ডগুলোর প্রথমে আসছে ডাইক্লোরোমিথেন। এটা ডাইক্লোরোমিথেনে জাস্ট সেরকম আমি কিছু বলছি না, ডাইক্লোরোমিথেনের দু একটা ইউজেস দেখে নিতে পারো, আর ফিজিওলজিক্যাল এফেক্ট কিছু দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি পড়াচ্ছি আমি ক্লোরোফর্মটা কিছু ইম্পর্টেন্ট আছে। তো কী ইম্পর্টেন্ট, এই ক্লোরোফর্মকে যদি আমি বায়ুর প্রেজেন্সে রেখে দিই, ঠিক আছে, যদি বায়ুর প্রেজেন্সে রেখে দিই ও বায়ুর সাথে সূর্যালোকের উপস্থিতিতে বায়ুর প্রেজেন্সে রিয়াকশন করে বিষাক্ত ফসজিন তৈরি করে, ঠিক আছে। এটা হাইলি পয়জনাস, ঠিক আছে। তাই যাতে এই ক্লোরোফর্মটা পয়জনাস COCl2 তৈরি করতে বা ফসজিন তৈরি করতে না পারে, সেই জন্য এর বোতলে ইথাইল অ্যালকোহল মিশিয়ে রাখা হয়, ঠিক আছে। বা কোশ্চেন আসতে পারে যে ইথাইল ক্লোরোফর্মকে কীভাবে সংরক্ষিত করা হয়। রিজনটাই তখন আমাকে বলতে হবে যে ক্লোরোফর্ম এর সাথে রিয়াকশন করে ফসজিন তৈরি করে। এই ফসজিনের তৈরিটাকে বাধা দেওয়ার জন্য কি করা হয়, এর মধ্যে ইথাইল অ্যালকোহল মিশিয়ে রাখা হয়। আর কি করা হয়, একে কিন্তু কালো কাগজে বা বাদামি কাগজে মুড়িয়ে বায়ুনিরুদ্ধভাবে রাখা হয়, ঠিক আছে, যাতে কোনো আলো না আসতে পারে, ঠিক আছে। কারণ আলোর প্রেজেন্সে কিন্তু এই রিয়াকশনটা হয়, আলো আর বায়ুর প্রেজেন্সে, অক্সিজেনের প্রেজেন্সে। তাই একে একটা বাদামি রঙের বোতলে আমি কাপড় মুড়িয়ে বা যাই হোক একটা কালো কাগজ মুড়িয়ে রাখতে হয়, ঠিক আছে। তো এখানে আর কি করতে হয়, ইথাইল অ্যালকোহল সামান্য অ্যাড করে দিতে হয়। কেন ইথাইল অ্যালকোহল অ্যাড করতে হয়, ধরো কিছুটা যদি কিছুটা রিয়াকশন করে এরকম ফসজিন তৈরি করেও ফেলে, সে কি করবে, ফার্দার এই ইথাইল অ্যালকোহল আছে
ইথাইল অ্যালকোহলের সাথে রিয়াকশন করে এরকম ডাইইথাইল কার্বনেট তৈরি করে ফেলবে, যেটা কিন্তু বিষাক্ত নয়। ঠিক আছে, এই জন্য কিন্তু ইথাইল অ্যালকোহল মেশানো হয়। ক্লিয়ার? যদি আমার কখনও যদি রিয়াকশান করে আমার যদি তৈরি হয়েও যায়, যেহেতু আমি বোতলে ইথানল মিশিয়ে রেখেছি, সেই ইথানল সাথে রিয়াকশান করে এ ডাইইথাইল কার্বনেটে কিন্তু ডাইইথাইল কার্বনেটে কনভার্ট হয়ে যাবে, এ কিন্তু বিষাক্ত নয়। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু ক্লোরোফর্মকে সংরক্ষণ করা হয়। কী করা হয় তাহলে? ক্লোরোফর্মকে একটা বাদামি বোতলে কালো কাগজ মুড়িয়ে তার মধ্যে ইথানল অ্যাড করে রাখা হয়। ঠিক আছে, এরপরে চলে আসছি, এই রিয়াকশানটা আমরা সবাই পড়েছি আগে 11-এ, যে ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ দিয়ে হিট করলে, ক্লোরোফর্মকে সিলভার চূর্ণ দিয়ে হিট করলে অ্যাসিটিলিন পাওয়া যায়। ক্লিয়ার? এই রিয়াকশনটা আমরা আগে পড়েছি। ঠিক আছে, এটা আরেকবার দেখলাম। তো এরও কিছু আমি ইউজেস বা ফিজিওলজিক্যাল এফেক্ট কিছু একটা পড়ে রাখবো। ঠিক আছে, এরপরে চলে আসছি CHI3 বা আয়োডোফর্ম। আয়োডোফর্মও সিমিলার টাইপের রিয়াকশন করা হয়। কি হয়? এই আয়োডোফর্মকেও যদি আমি সিলভার চূর্ণ দিয়ে হিট করি, সিলভার চূর্ণ দিয়ে যদি আমি আয়োডোফর্মকেও হিট করি, এখান থেকেও কিন্তু অ্যাসিটিলিন পাওয়া যায়। আর এখান থেকে কী কী পড়বো, এখান থেকে সবাই ফিজিওলজিক্যাল এফেক্ট আর কিছু ইউজেস পড়ে রাখবো। ক্লিয়ার? আর কিছু এখানে পড়ার দরকার নেই। আরেকটা এরপরে যেটা দেখবো CCl4। CCl4-এ এই রিয়াকশানটা পড়ে রাখতে পারি, যে আমরা যেটা দেখেছিলাম CH4-কে যদি Cl2H এর সাথে রিয়াকশন করা হয়, এখান থেকে CH3Cl তৈরি হয়। এই CH3Clটা ফার্দার Cl2H প্রেজেন্সে কী করে, CH2Cl2 করে। ঠিক আছে, এ আবার H প্রেজেন্সে মানে প্রত্যেকটা হ্যালোজেন রিপ্লেস হতে থাকে, এরকম এই প্রত্যেকটা হাইড্রোজেন হ্যালোজেন দিয়ে রিপ্লেস হতে থাকে, হয়ে এরকম আলটিমেটলি CCl4 দেয়। যাই হোক, টোটালটার মিক্সচার পাওয়া যায় আলটিমেটলি। তো এই জাস্ট এইটা একটু দেখে রাখবো, আর এরও কিছু ইউজেস আর ফিজিওলজিক্যাল এফেক্ট দেখে রাখবো। এরপরে দেখব ক্লোরোফ্লোরোকার্বন আর কি, CFC অ্যান্ড অর ফ্রেয়ন্স। ঠিক আছে, তো এখানে কয়েকটা ফ্রেয়ন্সের নাম জেনে রাখবো। CFC আর ফ্রেয়ন্সের মধ্যে কিছু ফ্রেয়ন্সের নাম জেনে রাখবো, যেমন CF3Cl। ঠিক আছে, একে বলে, এগুলো দেয় MCQতে মেনলি, ফ্রেয়ন 13 বলে একে। ঠিক আছে, বা CF2Cl2 একে বলে ফ্রেয়ন 12। ঠিক আছে, সিমিলারলি CFCl3 একে বলে ফ্রেয়ন 11। ঠিক আছে, এইগুলো একটু জেনে রাখবো কোনটা কাকে কি বলে MCQ। আর ফ্রেয়ন 12-এর একটা সিনথেসিস আছে, কি যে CCl4-কে যদি আমি SbF3 সাথে রিয়াকশন করাই ইন প্রেজেন্স অফ SbCl5, তাহলে কিন্তু এখান থেকে CCl2F2। ঠিক আছে, এই ফ্রেয়নটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, CCl2F2 একে বলছে আমার ফ্রেয়ন 12। ঠিক আছে, এটাই তো আমার এটা। ঠিক আছে, তো এই ফ্রেয়ন 12টা এইভাবে তৈরি হয়। তো এরও কিছু ফিজিওলজিক্যাল এফেক্ট আর এনভায়রনমেন্টাল এফেক্ট আর কিছু ইউজেস পড়ে রাখবো। ক্লিয়ার? এরপরে আরেকটা জিনিস আসছে, যেটা পড়বো আমরা DDT। ঠিক আছে, তো DDTর প্রথমেই পড়বো প্রিপারেশন। প্রিপারেশন কি বলছে? when two molecule of chlorobenzene is heated with chloral in presence of concentrated H2SO4, it produces DDT। ঠিক আছে, H2 বেরিয়ে যাবে, এখান থেকে CH এরকম CCl3 তৈরি হবে। ঠিক আছে, এর সাথে একটা বেঞ্জিন রিং অ্যাটাচ থাকবে, প্যারাতে Cl প্যারাতে Cl। এই হলো গিয়ে DDT স্ট্রাকচার প্লাস H2। তো DDTর ফুল ফর্ম কি, এটা একটু জেনে রাখবো। প্যারা প্যারা ড্যাশ ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। আসলে এটা বেসিক্যালি এরকমভাবে ধরা রয়েছে। ঠিক আছে, যাই হোক, এখানে এটাকে লং চেন ধরা আছে, দুটো কার্বন ইথেন বলে। ঠিক আছে, তো এরও কিছু আমি ইউজেস, টক্সিক এফেক্ট আর এনভায়রনমেন্টাল এফেক্ট পড়ে রাখবো, এগুলো কোশ্চেনে আসে। তো এই মোটামুটি চ্যাপ্টার। আমি জাস্ট এই চ্যাপ্টারে একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। স্টিরিও কেমিস্ট্রি আলাদাভাবে আমি পড়াবো।
যাই হোক, এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পরে একটি নতুন চ্যাপ্টার দেখব।